বিয়ের কয়েকদিনের মাঝে স্বপ্নার সাথে হানিমুনে কোথায় যাব তা নিয়ে কথা বললাম। সে জানালো দুজনে যেহেতু অফিস থেকে ছুটি আর অ্যালাউ করবে না, তাই একদিন বন্ধ যোগ করে কাছাকাছি কোনো এক জায়গা যেমন সিলেট থেকে ঘুরে আসা যায়। পরে বড় ছুটি পেলে চিন্তা করা যাবে। কথাটা আমারও মনে ধরলো। সন্ধ্যার নাস্তায় সবাইকে জানালাম দুদিনের জন্য আমরা বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ ভাইয়া? ফারিয়া বলল। আপাতত সিলেট, হেসে উত্তর দিলাম। এই তো বিয়ের রাজ্যে পয়সা খরচ করলি, এখন না গেলে হয় না, বাবা বলেই উঠলেন। আমি চুপ করে চায়ের কাপে চুমুক দিচ্ছি। স্বপ্নার মুখটা অন্ধকার, আর চোখেই দেখলাম তোদের কোনো বিষয় বুদ্ধি নেই। গুচ্ছ গুচ্ছ টাকা ওড়ানো, আমরা কি সংসার করিনি? এমন ধিরিঙ্গিপনা করে পয়সা নষ্ট করে কি চলবে? মা বলতে লাগলো। কাপটা নামিয়ে রেখে বললাম, ভাবলাম টিপটা মজারই হবে, পরিবারের সবাই একসাথে। কিন্তু যখন চাইছো না, কি আর করার। স্বপ্নার মুখে অন্ধকার সরে গিয়ে সেখানে একই সাথে রাগ অভিমান ভর করলো, চোখে হালকা পানি। তাই নাকি? সেই কতদিন আগে তোর বাবার সাথে সিলেট গিয়েছিলাম, তোরা তখন জন্মাসনি। তুমি কি বলো? মা তৃপ্তির হাসি হেসে বাবার দিকে তাকালেন। কিন্তু ভাইয়া, ফ্যামিলির সবাইকে নিয়ে পরে যাওয়া যাবে, তুমি আপাতত ভাবিকে সময় দাও। এটা কোনো কথা? বিয়ের পর হানিমুনকে তুমি ফ্যামিলি ট্যুর বানিয়ে ফেলছো। ফারিয়া বলেই উঠলো। আর বিয়ের পর আমার বর যদি এরকম করে, আমি কখনোই মানবো না। তুই থাম, বাবা গর্জে উঠে বলল। সবাই মিলে একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, আর সেখানে তোর সমস্যা কোথায়? সিলেটে তোর ফোনের নেটওয়ার্ক থাকবে না নাকি? আমিও মাজারুটা জিয়ারত করে আসতে পারবো। তাছাড়া আরো কত কি দেখার বাকি আছে। বাবা, আমাদের দুটো রুম লাগবে। তারপর ফারিয়া মনে হয় তোমাদের সাথে এক রুমে থাকতে চাইবে না, ওর জন্য আলাদা রুম বুক করতে হবে। মানে তিনটা। ও তো এমনই, কি আর করা, তিনটাই নেই, মা বলল। আর বড় দেখে একটা লাগেজ কিনতে হবে। ও আচ্ছা, যাওয়া আসার ভাড়াও কিন্তু বাড়লো। ওখানে খাওয়া দাওয়ার বিলও কিন্তু ডাবল, সাথে ঘোরাঘুরি এক্সট্রা টাকা। যেহেতু আমরা মানুষ বেশি। এখন কি তোমার মনে হচ্ছে না সব টাকা উড়িয়ে দিচ্ছি, পানিতে ভাসিয়ে দিচ্ছি? ভবিষ্যতে চিন্তা করা উচিত। বাবা চুপ করে আছেন। মা বললেন, এত প্ল্যান করে অপমানটা না করলেও পারতি। আমরা বুঝি তো এসব কার বুদ্ধিতে হচ্ছে। মা স্বপ্নাকে দায়ী করলো। যা বুঝতে দেরি হলো না, তোমার ছেলে কারো বুদ্ধিতে চলে না মা। এই যে একটু আগে তুমি আর বাবা মিলে সবাইকে সঞ্চয়ের কথা বললে, আমি কি সেই বুদ্ধি নিয়েছি? আর হ্যাঁ, স্বপ্না আমার স্ত্রী, আমার দরকার পড়লে সে আমাকে পরামর্শ দিতেই পারে। আমরা দুজন ঘুরতে যাচ্ছি নিজেদের আলাদা সময় কাটাবো বলে। কোনো এক সময় তোমাদেরকেও নিয়ে যাব। মনে রেখো, আমার স্ত্রী এখন এই বাড়ির সদস্য, কোনোভাবেই তোমরা তাকে ছোট করবে না। তাহলে আমি ভালো থাকার জন্য আলাদা ব্যবস্থা করতে বাধ্য হব। এটা কিন্তু আমার শেষ কথা। রাতের বেলা স্বপ্না কাপড় গোছাতে গোছাতে বলল, তোমার বাবা মায়ের আসলেই কাণ্ডজ্ঞান নেই। তার কথা শেষ করতে দিলাম না। স্বপ্না প্রায় ধমকেই উঠলাম। তারা আমার বাবা মা, তোমার গুরুজন। তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা আর সম্মানের চোখে না দেখলে তোমার সাথে আমার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হবে না। স্বপ্না কিছুক্ষণ চুপ রইল, তার চোখে এবার লজ্জা আর বোঝাপড়া একটা ছায়া নেমে এলো। আমি আসলে ওভাবে বলা ঠিক হয়নি, হালকা সুরেই বলল সে। সন্ধ্যার কথাগুলো মাথায় ঘুরছিল তো, তাই হয়তো বেশি রিয়েক্ট করে ফেলছি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর পাশে বসে হাতটা ধরলাম। আমরা দুজন একটা নতুন জীবনে ঢুকেছি স্বপ্না। এখানে শুধু তুমি আর আমি না, আমাদের চারপাশে মানুষগুলোও আছে। সবাইকে নিয়ে চলাটাই আসল পরীক্ষা। ভালোবাসা পূর্ণতা পায় তখনই যখন তুমি আর আমি মিলে আমরা হয়ে উঠতে পারবো। স্বপ্না মাথা নাড়ালো। বুঝেছি, আমি আর এমন করে বলবো না। তোমার বাবা মাও আমার বাবা মা। হয়তো একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা করতেছি। পরদিন সকালে বের হওয়ার সময় মা দরজায় দাঁড়িয়ে রইলেন। বললেন, সাবধানে যাস খোকা, আর ওকে নিয়ে ভালো করে ঘুরে আয়। স্বপ্না হালকা হেসে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মা তার মাথায় হাত রাখলেন। বাবা হালকা কাশি দিয়ে বললেন, অনেক অনেক ছবি তুলবে কিন্তু, আমরাও দেখব। আমি স্টিয়ারিংটা শক্ত করে ধরলাম। মনে মনে ভাবলাম, মাঝে মাঝে মানুষকে চোখে আঙুল দিয়ে সম্পর্কগুলো মূল্য বোঝাতে হয়। সাময়িক একটা ধাক্কা খেলেও এতে করে নতুন পুরাতন সব সম্পর্কগুলো নিজেদের মধ্যে গুছিয়ে নিতে পারে।